সুপ্রিয় দর্শক, সমসাময়িক রাজনৈতিক ঘটনা নিয়ে আমাদের চ্যানেল 9-এর নিয়মিত আয়োজন আপনার মত অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা এই অনুষ্ঠানটি রবি থেকে বৃহস্পতিবার প্রতি রাত 10টায় সরাসরি সম্প্রচার করছি এবং এই অনুষ্ঠানে গণমাধ্যমের আলোচিত বিষয় যেগুলো নিয়ে মানুষ কথা বলছে, ভাবছে, বিতর্ক করছে, সেই সম্পর্কেই আপনাদের মতামতগুলো আমরা জানতে চাই এবং এগুলো নিয়ে যারা পলিটিক্যালি ভাবেন, কথা বলেন বিভিন্ন গণমাধ্যমে, তারাই আমাদের অনুষ্ঠানে আসেন। আজকেও আমরা বাংলাদেশের গণমাধ্যমে দুজন টকশোর পরিচিত ব্যক্তিত্ব এবং রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্যই তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি। একদম ডান দিক থেকে আছেন এবি পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। ফুয়াদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং একই সাথে আরেকজন পরিচিত মুখ গণমাধ্যমের বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা মূলত যে কথাটি প্রথমে বলেছি, সমসাময়িক প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছি। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশের রাজনীতিতে বা বর্তমান কনটেক্সটে যেই বিষয়গুলো, তার মধ্যে হচ্ছে কতগুলো নির্বাচন কমিশন বা নির্বাচন রিলেটেড সংস্কার বা অন্য বিষয়ে কতগুলো কমিশন গঠিত হয়েছে, সেগুলো সম্পর্কে মানুষ খুব আশাবাদী, ভাবছে, কথা বলছে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে ফুয়াদ ভাই আপনার কাছে একটু প্রথমে আসি, যে তারা বিভিন্ন ধরনের আলাপ আলোচনার ডায়ালগ করবে বলে জানিয়েছে। আমাদেরই এই অনুষ্ঠানে অনেকে বলেছেন যে পলিটিক্যাল পার্টিগুলোর কাছ থেকে লিখিত প্রস্তাব চেয়েছে, অনেকে সেটিকে পাশাপাশি সাপ্লিমেন্ট করেছেন যে তার চেয়ে ইন্টারঅ্যাক্টিভ ডায়ালগ হলে ভালো হতো কমিশনগুলোর সাথে। আপনার কিছু অ্যানালিসিস দিয়ে প্রথমে শুরু করি। ধন্যবাদ। দুটোই হতে পারে এবং দুটোই ঠিক আছে। একটা না হওয়ার কারণে যে আরেকটা বেঠিক হয়ে গেছে ব্যাপারটা তা না। একটা বিষয় হচ্ছে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই কমিশনটা অ্যাডমিনিস্টার করছেন চিফ অ্যাডভাইজার হিমসেলফ। নট নেসেসারিলি এই কমিশনটা জাতির কাছে কোনো সুপারিশমালা প্রস্তাব করবেন, বরং সুপারিশমালা প্রস্তাব করবেন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যারা রাষ্ট্রকে রান করছেন এখন। এবং নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ইন্টারভিউ হয়েছে সেখানে কিন্তু প্রফেসর ইউনুস বলেছেন যে এই রিকমেন্ডেশন আসবার পরে তিনি পলিটিক্যাল পার্টি এবং আদার স্টেক হোল্ডারদের সাথে বসে ডিটেল থরলি ডিসকাস করবেন যে কতটুকু বাস্তবায়ন আমরা করব, কতটুকু করব না, আদৌ করব কিনা এই বিষয়গুলোতে। আমি ব্যক্তিগতভাবে বলেছি প্রত্যেকটা কমিশন আমেরিকার কংগ্রেশনাল মডেলে করা দরকার ছিল, যেটা প্রত্যেকটা পাবলিক শুনানি হবে, বিটিভি লাইভ করবে, যে কোনো নাগরিক সেখানে মতামত দিতে পারবে, রেজিস্ট্রেশন করে ফিজিক্যালি গিয়ে দিতে পারবে এবং লিখিতভাবেও দিতে পারবে। তো সেই মডেলটা দেখছি যে এখনও হয়তো নেবার মতো আমাদের আমলাতন্ত্রের মানসিকতা তৈরি হয় নাই। তো ওটা করতে পারলে যেটা হতো যে এই কমিশনের সুপারিশ তৈরি করবার যে এক্সারসাইজ, এই প্রসেসের ভিতরে এটার একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং হয়ে যেত। যে আপনি বিটিভিতে শুনছেন যে একটা পার্টিকুলার পার্টি এসে দুদক কমিশনের কাছে, দুর্নীতি দমন কমিশনের কাছে এসে বলছে যে এটা এইভাবে হওয়া উচিত, আর একটা স্টেক হোল্ডার এসে ওটাকে চ্যালেঞ্জ করছে। এই যে প্রোজ অ্যান্ড কনসের যে পাবলিক শুনানি, এই গণশুনানির মধ্য দিয়ে যেটা হয় যে ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং হয়, যে আসলে রাইট কোনটা, রং কোনটা, বেটার কোনটা, ওয়ার্স কোনটা, দীর্ঘমেয়াদে ভালো হবে কোনটা, শর্ট টার্মে কোনটা প্রয়োজন, এই সংকটগুলোর আলোচনাটা হয়। তো আমি বোধ করছিলাম যে শুধু রাজনৈতিক দলের সাথে সরাসরি মিটিং করবার থেকেও এটা গণশুনানি মডেলে চলে যাওয়া দরকার ছিল। এবং এগুলো একটা ডকুমেন্টেশনও থাকে। আমরা তো সেই প্রয়াত মেয়র আনিসুল হকের একটা সবিনয় জানতে চাই ছাড়া তেমন কোনো ডায়ালগ আমরা দেখিনি টেলিভিশনে। হ্যাঁ, সত্য যে আপনি যদি এটা সিনেট হিয়ারিং এর মডেলে করেন, এবং আমরা দেখেছি ধরেন গুরুত্বপূর্ণ অনেক জিনিস, ওজে সিমসনের মামলা আমাদের ছোটবেলাতে আমরা দেখেছি সিএনএন দিব্যি আপনার লাইভ করছে। কেন করছে? একটা হচ্ছে এই পাবলিক ইন্টারেস্ট আছে। সিমসন আমেরিকার ফুটবল হিস্ট্রিতে একটা লেজেন্ডারি প্লেয়ার, সে তার ওয়াইফকে খুন করেছে, ইটস এ হিউজ ব্যাপার। এবং স্টেটের কিন্তু একটা কনফিউশনের জায়গা আছে যে রাষ্ট্র এই প্লেয়ারটাকে কোনো কনস্পিরেসি থিওরির মধ্য দিয়ে স্যাবোটাজ করেছে কিনা, আটকায় দিল কিনা। অতএব জাস্টিসটা ওই যে বলা আছে যে আমাদের লিগাল জুরিসপ্রুডেন্সে আছে যে শুধু করলে চলবে না, দেখাইতে হবে যে আমি করেছি। তো সেই প্রসেসের মধ্য দিয়ে কমিশনগুলো যদি ফাংশন করত, তাহলে শুধু রাজনৈতিক দল না, টোটাল স্টেক হোল্ডারের কনভারসেশনের মধ্য দিয়ে একটা ন্যাশনাল কনসেনসাস বিল্ডিং হয়ে যেত। জাতি এইভাবেই ম্যাচিওর হয়। ব্রিটিশ পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে দেখেছি আমরা প্রত্যেকটা, টনি ব্লেয়ারকে, প্রাইম মিনিস্টারকে ডেকে স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে গ্রিল করছে এবং বিবিসিতে লাইভ করছে, সবাই দেখতে পাচ্ছে এবং সবাই মনে করছে যে এটাই তো করা উচিত। আমার ট্যাক্স পেয়ারদের মানি তুমি কীভাবে খরচ করছো না, এটা একটা পার্ট অফ অ্যাকাউন্টেবিলিটি। তো সেটা করতে পারলে ভালো হতো, কিন্তু এখনও যেটা হয়েছে তারা মতামত নিচ্ছে। আমার বিশ্বাস একটা টার্ম ফুয়াদ ইউজ করেছেন যে আমলাতন্ত্রের কি কোনো এখানে
রিজার্ভেশন আছে যে কারণে তারা এই আইডিয়া ফিডব্যাকগুলো এন্ডোর্স করছে না বলে এরকম মনে হচ্ছে? গভর্নেন্সের একটা উইকনেস আছে আমার মনে, পার্টিকুলারলি আমলাতন্ত্রের প্রবলেম তো হচ্ছে গভর্নেন্স, পলিটিক্যাল অ্যাডমিনিস্ট্রেশন। আমলাতন্ত্রে তো দুইটা দিক আছে, একটা হচ্ছে নির্বাচিত এক্সিকিউটিভ, অনির্বাচিত এক্সিকিউটিভ। দেশে তো বর্তমানে আপনার অন্তর্বর্তীকালীন সরকার আছে, ভেরি স্মল সাইজ, এবং পার্মানেন্ট এক্সিকিউটিভ যেটা আছে, সবাই মিলিয়ে হচ্ছে গভর্নেন্সটা বাংলাদেশে ভালো জানে না, বোঝে না যে হাউ টু গভর্ন, হাউ টু ডু গেট থিংস রাইট। এই জন্য দেখবেন যে আপনার ছোটোখাটো বিষয়ে কোনো হুটহাট করে কাজ করে ফেলে। পলিথিন ব্যান করে দিলাম 24 ঘন্টার নোটিসে, পরে যখন ম্যাজিস্ট্রেট গেল আপনার সেনাবাহিনীর টহল সদস্যদেরকে নিয়ে এসে প্লাস্টিক কোম্পানিকে আপনার সিলগালা করতে, তখন কিন্তু হাজারো মানুষ প্রতিবাদ করে তাদেরকে ব্যারিকেড দিয়ে ফেলছে, কারণ আইনটা এনফোর্সেবল না। 24 ঘন্টা একটা জাতির হ্যাবিট পরিবর্তন হয় না। তো সেই জায়গাতে হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন যদি সিরিয়াসলি সিদ্ধান্ত নিত, এবং একটা সচিবালয় তো ওখানে অলরেডি আছে সংসদে, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি আছে, বিটিভি আছে, বিটিভির সংসদ চ্যানেলটা তো খালি পড়ে আছে, সেটাকে ফাংশনাল করবার সুযোগ ছিল। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে গভর্নেন্সের এবং পাবলিক অ্যাকাউন্টেবিলিটির একটা জায়গা যথেষ্ট ঘাটতি আছে। মানুষ নিজেকে মনেই করে না যারা দেশ চালান যে আমার একটা প্রতিনিয়ত একটা ডেইলি অ্যাকাউন্টেবিলিটি আছে রাষ্ট্রের কাছে, জাতির কাছে। এই জায়গাতেই খুব যুক্তি তথ্য উপাত্তে শুরু করলেন, আরও আসবো। রুবিনা, আপনার কাছে ফিরি। আপনি এগুলো অন্য গণমাধ্যমে বলছেন প্রতিনিয়ত, জানি। মূলত যেই কথাটি উঠেছে যে লিখিত প্রস্তাব আপনারা পার্টি থেকে দিচ্ছেন, কিন্তু অন্য যে আলাপগুলো আপনারা গণমাধ্যমে করছেন, কলাম লিখছেন, সেখানেও প্রচুর তথ্যপাত্র আছে। আপনি এই সামনের দিনের প্রপোজিশনগুলো কিভাবে দেখেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক এই আলোচনাটাই আমি 2-3 মাস আগে সার্চ কমিটি যখন মাত্র গঠিত হলো, তখন আলোচনা এসেছিল কেমন নির্বাচন কমিশন চাই এবং নির্বাচন কমিশনটা কিভাবে গঠিত হলে ভালো হয়। তখন আমি বলেছিলাম যে যেই রাজনৈতিক দলগুলো আছে বাংলাদেশে, তারা তো 5টা করে নাম দেবে, তারা কাদের নাম দিচ্ছে সেই নামগুলো থেকে যাচাই বাছাই করার একটা সুযোগ কমিশন গঠিত হওয়ার আগে সার্চ কমিটি তারা পাবে, এবং এই ব্যাপারে মানুষের মতামত নেওয়া হোক, সো দ্যাট প্রত্যেকেই তার তার মতামত দিতে পারে, এবং কিভাবে কমিশনটি গঠিত হচ্ছে এই ব্যাপারে সকলেরই একটা স্পষ্ট আইডিয়া থাকে। ধরুন, আমরা কিন্তু এখনো জানি না যে কোন 5 জনের নাম কোন দল দিয়েছে, সেই নামগুলো থেকে কোন কোন নাম গ্রহণ করা হয়েছে, কেন গ্রহণ করা হয়েছে, কেন অন্য নামগুলোর বদলে এই নামগুলোই আসলো, এই প্রশ্নগুলো কিন্তু সাধারণ মানুষের মধ্যে আছে। এই কারণেই যে দীর্ঘ 15 বছর মানুষ তো শুধু ভোট বঞ্চিত ছিল তা না, পুরো প্রসেসটা থেকেই মানুষকে এবং পলিটিক্যাল পার্টিগুলোকে খুবই সচেতনভাবে দূরে রাখা হয়েছে। সুতরাং মানুষের একটা আগ্রহর জায়গা আছে, মানুষের এক ধরনের দেশটা আমার, হ্যাঁ, দেশটা কারো বাপের না, এই যে একটা অনুভূতি, এটার সাথে দেশের সঙ্গে, দেশের কাজের সঙ্গে, নির্বাচনের সঙ্গে, প্রতিনিধি নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হবার, কানেক্ট হবার যে একটা বাসনা, একটা ইচ্ছা আমি লক্ষ্য করছি, একটা আকাঙ্ক্ষা লক্ষ্য করছি, সেখান থেকে আমি বলেছিলাম যে পুরো প্রসেসটা ট্রান্সপারেন্ট যদি হয় তাহলে পরবর্তীতে আর প্রশ্ন উঠতে পারে না। কিন্তু এটা তো হলো না। নির্বাচনে কমিশন গঠিত হওয়ার সময় কোন দল কাদের নাম দিয়েছে আমরা জানতে পারিনি। একটা কথা ছিল সাপ্লিমেন্ট করে, অনেকে বলেছিল যে যে নামগুলি প্রপোজড হলো সেগুলোর উপর একটা ওপিনিয়ন পোল করা যেতে পারে। একদম, আমি যেটা বলেছিলাম যে মানুষ এখানে অংশ নেয়, সেটাই আমি বলছি যে মানুষ তো কানেক্টেড হতে চাচ্ছে, মানুষ দেশটাকে এখন নিজের ভাবা শুরু করেছে। কিছুদিন আগে পর্যন্ত আমরা ছিলাম সেকেন্ড ক্লাস সিটিজেন, এখন তো আর সেটা নাই। তো আমরা প্রত্যেকেই কানেক্টেড হতে চাই, আমরা প্রত্যেকেই কন্ট্রিবিউট করতে চাই, আমরা প্রত্যেকেই জানতে চাই, কিন্তু সেই জায়গাটিতে একটি ঘাটতি লক্ষ্য করলাম। আজকেই দেখলাম নাগরিক কমিটি একটা প্রতিবাদ জানিয়েছে, তারা এই কমিশন মানে না। এখন প্রশ্ন হচ্ছে যে এই কমিশন তো কিভাবে গঠিত হচ্ছে, কবে থেকে প্রক্রিয়া শুরু হয়েছে, এটা সকলেই জানে। তো এতদিন তো এই প্রক্রিয়া নিয়ে কোনো প্রশ্ন তারা তোলেনি, আজকে হঠাৎ করে কেন এই প্রশ্ন আসছে? এটা মানুষের মধ্যে এক ধরনের প্রশ্নের জন্ম দেয় যে আজকে কেন হঠাৎ এই প্রশ্ন আসছে। নির্বাচন কমিশনার, যিনি প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন সাহেব, উনি একটা মিডিয়ার সঙ্গে কথা বলেছেন, সেখানে দেখলাম উনি বলেছেন আগে সংস্কার প্রস্তাবগুলো আসুক, সেখানে নির্বাচন কমিশনের ব্যাপারে বা নির্বাচন প্রক্রিয়ার ব্যাপারে কি কি সংস্কার প্রস্তাব করা হয় সেটা উনি দেখে উনি জানাতে পারবেন যে কবে নির্বাচনটি হতে যাচ্ছে। মানুষের কিন্তু ইচ্ছা যত দ্রুত সম্ভব নির্বাচনটি হোক। আপনারা দেখেছেন ভয়েস অফ আমেরিকা একটা পোল করেছে এবং সেখানে ভালো মেজরিটির মানুষ কিন্তু মনে করছে যে নির্বাচনটা দ্রুত হওয়া উচিত, এবং নির্বাচন যত
দেরি হবে, যত সময় লাগবে, আপনারা প্রতিদিনই আমরা দেখছি কোনো না কোনো সমস্যা, কোথাও না কোথাও কোনো না কোনো প্রতিবাদ প্রতিদিন সামনে হচ্ছে। আসছে, এগুলো সামনে আসছে। আপনি এটা যেহেতু আপনি বললেন, আপনি যেহেতু পিপল সেন্ট্রিক রাজনীতি করেন, এলাকায় যাওয়া আসা আছে, মানুষ যে আমরাও ডিজিটাল মিডিয়াতে দেখছি যে তারা জীবনযাত্রার মান, দ্রব্যমূল্যের দাম, রাস্তাঘাটের সিস্টেম, এগুলো নিয়ে যে এখন বেশ ভোকাল, এটি কি মনে হয় যে তারা এতদিন কথাগুলো বলতে পারেনি বলে একটা এনাবলিং এনভায়রনমেন্ট পেয়েছে বলেই দাবি দাওয়াগুলো তুলে ধরছে? ব্যাপারটি এরকম? এখানে দুটো বিষয়, একটা হচ্ছে 5ই অগস্টের পরে মানুষের একটা আকাশচুম্বী স্বপ্ন তৈরি হয়েছে এবং মানুষ কনসিয়াসলি বা সাবকনসিয়াসলি একটা বিষয় ধরে নিয়েছে যে আমরা এখন একটা চমৎকার বাংলাদেশ পাবো। এটা যে একদিনে বা 24 ঘন্টায় সম্ভব না, এটা অনেকেই বুঝতে চাইছে না বা পারছে না। আর দ্বিতীয় হচ্ছে একটা গোষ্ঠী তো আছেই এই সরকারকে ব্যর্থ প্রমাণ করবার জন্য। আমরা তো শুনি না পাশের দেশ থেকে কি কি নির্দেশ আসে, কি কি নির্দেশনা দেয়া হয়, কিভাবে নেতাকর্মীদেরকে উত্তেজিত করবার চেষ্টা করা হয়, এবং এই পাশের দেশে যিনি বসে আছেন বাংলাদেশকে অস্থিতিশীল করবার স্বপ্ন নিয়ে, সেই মহিলাই তো 1991 সালে বলেছিল এই সরকারকে একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, এবং তিনি লিটারালি 91 থেকে 96 একদিনও শান্তিতে থাকতে দেননি। 94 সালে উনি সংসদ বর্জন করে পুরো পার্ট দল নিয়ে চলে গেছে, যে কারণে 15 ফেব্রুয়ারি নির্বাচন করতে হয়েছে। তো সেই দলটি এখনো কিন্তু চেষ্টা করছে, প্রতিনিয়ত চেষ্টা করছে যে কিভাবে বাংলাদেশকে আনস্টেবল করা যায়। এই ধরনের চক্রান্তের মধ্যে দিয়ে সরকারকে প্রতিনিয়ত যেতে হচ্ছে। সো এইসব সকল কিছু মিলিয়েই এক ধরনের অস্থিরতা আমরা লক্ষ্য করছি। তবে সরকার যদি শুরুতেই তার প্রায়োরিটি সেট করত, তার চেকলিস্ট তৈরি করত, তাহলে হয়তো সরকারের পক্ষে আরেকটু শক্ত হাতে সামাল দেওয়া সম্ভব হতো। দুটো কমপ্লেন সরকারের বিরুদ্ধে আসে, একটা হচ্ছে সরকারের গতি খুব স্লথ, সম্মুখ গতিতে সরকার চলছে, আর আরেকটা হচ্ছে সরকার বহুদিকে হাত দিয়ে ফেলেছে যেই জায়গাগুলো আসলে এখন প্রায়োরিটিতে থাকা উচিত ছিল না। এগুলো ইলেকশন রিলেটেড না বলে, ইলেকশন রিলেটেড না, জনজীবন রিলেটেডও না। দেখুন, দাম কমাতে পারছে না সরকার, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে পারছে না। অলিগোপলিতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা এত সহজও না, আপনাকে আরো কিছু বিজনেস গ্রুপ এই ব্যবসার সঙ্গে যুক্ত করতে হবে, সো দ্যাট ব্যবসাটা আরো কয়েকটা হাতে ডিসেমিনেটেড হয়, সো দ্যাট অল্প কয়েকটা হাতের মধ্যে ব্যবসা না থাকে। প্রথম আলো রিপোর্ট বলছে 5টা কোম্পানি, মাত্র 5টা কোম্পানি ভোজ্য তেল, চিনি, পেঁয়াজ এগুলোর আমদানি কমপ্লিটলি কন্ট্রোল করে। এক কাজী ফার্মস ডিমের বাজার নিয়ন্ত্রণ করে। সো একটা হাতে বা 5টা হাতে যখন নিয়ন্ত্রণ থাকে তখন খুব সহজ হয়, আপনি কারো বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, আমদানি বন্ধ করবে, জনযাত্রা। আমরা এই বাণিজ্য সেক্টর, বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক কিছু কমেন্টস, এগুলো নিয়ে এরপরে একটু ফিরবো আপনার কাছে। আবার আমি একটু আপনার কাছে একটু আবারও আসি। আমি একজন গণমাধ্যমের ক্ষুদ্র কর্মী হিসেবে, আমরা দু একবার যখন আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট আমাদের ইলেকশন দেখতে নিয়ে গেছে, রিপাবলিকান এবং এদের ইলেকশনগুলোতে আমরা দেখেছি যে তারা যেই ডিবেটগুলো করে সেগুলো বিভিন্ন ইউনিভার্সিটি ডিবেট আয়োজন করে, টেলিভিশনগুলো সেগুলো সম্প্রচার করে। আমরা এগুলো বহুদিন থেকে বলছি, রিসেন্টলি আপনিও কয়েকটা শোতে বলেছেন, আমাদের এখানে বলেছেন, স্টেট রান টেলিভিশন, রেডিও বা সংসদ এগুলো করতে বাধা কোথায়? তাদের আসলে মানে কি করা উচিত? আইডিয়া তো অনেক দিন থেকে দিচ্ছি আমরা। না, সংকটটা হচ্ছে গভর্নেন্স, যেটা বললাম আর কি, যে তারা আসলে বুঝে উঠতে পারছে না যে একটা কাজকে কিভাবে জনসংশ্লিষ্ট করা যায়, জনসম্পৃক্তভাবে কাজটাকে তুলে আনা যায়। দ্বিতীয়ত হচ্ছে যে, যেমন ধরেন আমরাই বিভিন্ন সময় শুনি যে আমরা যারা কথা বলি, আমরা একটু আমলাদের বিরুদ্ধে বেশি কথা বলছি, পুলিশের বিরুদ্ধে একটু বেশি কথা বলছি, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে একটু কথা বলছি, ওনারা একটু কষ্ট পান মনে। বাংলাদেশে এই যে ক্রিটিক্যাল কনভারসেশনটা যে পার্ট অফ স্টেট বিল্ডিং, এটা যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া, মানে আপনি কারো সমালোচনা করা মানে এইটা না যে আপনি তাকে ছোট করছেন, হেয় করছেন, যে তা না। এটাই দেশের অধিকাংশ স্টেক হোল্ডাররা বোঝেন না। তারা বোঝেন যে প্রশংসা আর সমালোচনা দুইটা একটা মানে ভার্টিক্যালি একটা অপোজিট একটা ব্যাপার আর কি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে বলাটা যেহেতু শুরু হয়েছে, এই কনভারসেশনটা এক জায়গাতে গিয়ে একটা ম্যাচিওর জায়গাতে গিয়ে পৌঁছবে, এবং এই পৌঁছার জন্য আমাদের একটা লড়াই করতে হবে। এটা একটা নাগরিক লড়াই, রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্রের বিপক্ষে একটা পারপেচুয়াল স্ট্রাগল আছে নাগরিকদের। এটার কোনো শেষ নাই, যে আপনি কখনো নোক্তা দিতে পারবেন না যে আজকে গণ অভ্যুত্থান হয়ে গেছে, আমার লড়াই শেষ, বাড়ি চলে গেলাম। এই গুড বাই খোদা হাফেজ রাষ্ট্রের সাথে হচ্ছে না। রাষ্ট্রের সাথে, রাষ্ট্র একটা মনস্টার, তাকে নাগরিকদেরকে, প্রত্যেক জেনারেশনকে তার নিজের মতো করে তাকে লড়াই করতে হবে, তাকে চ্যালেঞ্জ করতে হবে। এটাই হচ্ছে আপনার বেঁচে থাকার একমাত্র শর্ত এখানে।
আপনি যেমন বিভিন্ন আলোচনায় গণশুনানির কথা বা ইউরোপের বিভিন্ন জায়গার ওপিনিয়ন পোলের কথা এর আগে বলেছেন, কিন্তু এগুলো আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে রিসার্চ ফার্মগুলো প্রচুর ওয়ার্ক করে। বাংলাদেশেও পলিটিক্যাল পার্টির অনেক রিসার্চ ওয়ার্ক তারা করছে। যেমন আমি সম্প্রতি ওই বিএনপির 31 দফার যে ডকুমেন্টটা দেখলাম, প্রচুর তথ্যপাত্র দিয়ে, নিশ্চয়ই আপনার দলেরও আছে, এই যেগুলো অলরেডি করা হয়েছে। সিপিডির কিছু কাজ আছে আমি দেখেছি পলিসি ওয়ার্ক নিয়ে। এটি কি পলিটিক্যাল পার্টি যেটা আপনারা প্রপোজাল দিচ্ছেন সেটির উপরে কেন্দ্র করে আলাপটি ঘটবে, না এরকম রিসোর্সগুলো থেকেও তারা সহায়তা নিতে পারে? সবগুলোই হতে পারে। আচ্ছা, বাংলাদেশে পলিটিক্যাল পার্টি এখনো রিসার্চ বেসড না। বাংলাদেশে পলিসি বেসড পলিটিক্স এখনো ডেভেলপ করে নাই। আমাদের পলিটিক্সটা হচ্ছে এখনো অতীত, বংশ, তারপরে হচ্ছে বিশাল বিশাল মূর্তি, কে বাবা দাদা, কার কত গৌরবময় ইতিহাস ছিল, কে কোরাইশ বংশে কাবার রক্ষণাবেক্ষণ করেছেন, কে কোন বংশের সময় এসে আপনার হাজিদেরকে জমজমের পানি উঠায় খাওয়াতেন। এই আলোচনাগুলো এখানে চলছে বাংলাদেশে। বাংলাদেশে ফরওয়ার্ড লুকিং পলিটিক্স নাই। এই জন্য দেখবেন যে আপনার বাংলাদেশে, যেটা আমি প্রায় বলি, যে এখানে যারা ড্রাইভিং সিটে বসেন তারা পিছনের উইন্ডোর দিকে তাকায়া গাড়িটা চালান। এই জন্য যেটা হয়, গাড়িটা কয়দিন পর পরে খাদে পড়ে, ওই খাদ থেকে আবার তুলে আনতে হয় অনেক রক্ত দিয়ে, ক্যারেন দিয়ে। এই তুলে আনার যে লড়াইটা না, তুলে আনার পর দেখা গেছে যাকে বসাইছেন সেও দেখতে আবার পিছনের দিকে তাকায় গাড়ি চালাচ্ছে। তো পলিটিক্স যে একটা ফরওয়ার্ড লুকিং রিয়ালিটি, এটাকে যে আগামী 5 বছর, আগামী 10 বছরের জায়গা থেকে দেখতে হয়, ভাবতে হয়, সেই রিসার্চ বেসড জিনিসটা বাংলাদেশে ডেভেলপ করে নাই। মার্গারেট থ্যাচারের যখন ব্রিটিশ প্রাইম মিনিস্টার ছিলেন, ওনার একটা বিখ্যাত উক্তি আছে, ব্রিটিশ পার্লামেন্টে বলেছেন যে আই শ্যাল ব্রিং প্রফেশনালিজম ব্যাক ইনটু পলিটিক্স, যে পেশাদারিত্বকে রাজনীতিতে ফিরে এনে আসা। বাংলাদেশের রাজনীতি কারা করছে? ব্যাংক ডাকাত, চোর, মহাখালী বাস স্ট্যান্ড দখল করে, এসালাম থেকে 200 কোটি টাকা নিয়ে ব্যাংক দখল করে। এই যে যত চোরটা পিয়ন ছিল, চায়ের দোকানদারি করতো, পত্রিকা অফিসে ক্লার্ক ছিল, এরা সবাই হইলো দেশের হর্তাকর্তা হয়ে গেছে এখন। হাজী সেলিম মার্কা লোক ধরেন, হাজী সেলিম নিয়ে আমার লার্নেড কলিগ একটা সুন্দর আর্টিকেলও লিখেছেন এক সময়। মানে কোনো রেসপেক্ট নাই, সেই প্রফেশনে থাকতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু সে যে কাজটাতে এসছেন ইভেনচুয়ালি, ওইটার জন্য তো তিনি ফিট ছিলেন না। তাহলে এই যে আমি লালটু বল্টু হাবিজাবি মার্কার লোকদেরকে আইনা আমাদের রাজনীতিতে পুনর্বাসন করলাম, এইটা তো রিসার্চ বেসড পলিটিক্সের সাথে যায় না। অতএব পলিটিক্সকে যদি স্টেট বিল্ডিংয়ে আনতে হয়, এটাকে গবেষণায় আনতে হবে, এটাকে ইস্যুতে আনতে হবে, ইস্যুর উপরে বিতর্ক হইতে হবে। দ্বিতীয় একটা সংকট হচ্ছে যে আপনার দ্বিমত করবার রাজনীতি বাংলাদেশে নাই। একই দলে থেকে যে দ্বিমত করা যায়, পার্টির ভিতরে যে 1000টা আর্টিকেল 70 রয়ে গেছে, এই আর্টিকেল 70 দলের ভিতরে রেখে আপনি সংসদে আর্টিকেল 70 বাতিল করলে কি লাভ হবে? অ্যাবসলিউটলি কোনো লাভ হবে না। এই জন্য দেখবেন যে বাংলাদেশে হুইপিং ওয়ার্ক করে না। বাংলাদেশে আমি হুইপদের সাথে কথা বলে দেখছি, তারা হুইপিংটাই বোঝে না। পার্লামেন্টে চিফ হুইপ, ডেপুটি চিফ হুইপ ছিল, তাদেরকে জিজ্ঞেস করেছি হোয়াট ডাজ ইট মিন, হুইপিং পোস্টটা মানে কি? কারণ ব্রিটিশ পার্লামেন্টে আমি তো হুইপিং বুঝি, হোয়াট ডাজ ইট মিন, যে কোন জায়গাতে পার্টি আপনাকে বিরোধিতা করতে অ্যালাউ করবে আর কোন জায়গাতে আপনাকে হুইপিং করবে, যে কোথাও আপনি পার্টির বিপক্ষে ভোট দিতে পারবেন না। এই নেগোসিয়েশন তো এমপি এবং ব্যাকবেঞ্চারদের সাথে করতে হয়। অতএব সেই আর্টিকেল 70 কালচার থেকে বেরিয়ে আসতে না পারলে, তর্কে বিতর্কে জড়ানো, পাবলিক ডিবেটে যাওয়া, আপনি অনেক বহু নেতৃবৃন্দকে আমরা দেখেছি, আপনি পাবলিক ডিবেটে তারা কমফোর্টেবল না, তারা একক বক্তব্য পছন্দ করে। বাংলাদেশের রাজনীতিবিদরা দেখবেন, হ্যাঁ, তারা একটা একক মুখস্থ একটা বক্তব্য আছে, এবং ওই বক্তব্য দেখবেন শীতের দিনেও একরকম, গরমের দিনেও একরকম, বৃষ্টি হইলেও একরকম, বন্যা হইলেও একরকম, ঝড়ের সময় একরকম, ট্রাম্প নির্বাচিত হইলেও একরকম, বাইডেন হইলেও একরকম, কমলা হ্যারিস থাকলেও একরকম, পরাজিত হইলেও একরকম। দেখবেন তার এই গদবাঁধা বক্তব্যে কোনো মৌলিক পরিবর্তন নাই। এবং পলিটিশিয়ানদের বক্তব্যের উপর কিন্তু রিসার্চ হতে পারে। 30 বছর আগে দেখবেন পলিটিশিয়ানরা যে ভাষায় কথা বলেছে, এখনো সেই ভাষায় কথা বলছে। বিরতিতে যাব, তার আগে একটু আপা যদি একটু সাপ্লিমেন্ট করতে রিকোয়েস্ট করি। পলিটিক্যাল পার্টিগুলো আমরা দেখেছি রিসার্চ করে, অনেক পলিটিক্যাল পার্টির রিসার্চ উইং থাকে, বিভিন্ন দলের নাম দিয়ে থিঙ্ক ট্যাঙ্ক তারা করেছে। এগুলো আলটিমেটলি রিফ্লেক্ট হয় কোথায় পলিটিক্যাল পার্টির রিসার্চগুলো? পলিটিক্যাল পার্টিগুলো বাংলাদেশে যেভাবে চলে, এবং মূলধারার যে পলিটিক্যাল পার্টিগুলো, আমি বামপন্থী রাজনীতি দলগুলোর কথা বলছি না, মূলধারার যে পলিটিক্যাল পার্টিগুলো
তারা রিসার্চ করে, তাদের রিসার্চ অর্গানাইজেশন আছে, রিপোর্টও দেয়া হয়। এখন সেই রিপোর্টটা একেবারে আমাদের রুট লেভেল পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যেই প্রসেসটা দরকার সেটা এখনো সেভাবে ডেভেলপ করেনি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আমরা তো সিআরআই কে দেখেছি। সিআরআই একটা সময় রিসার্চের কাজ শুরু করলেও পরবর্তীতে সেটা কিভাবে নানান রকম পুনর্বাসন কেন্দ্র এবং বাণিজ্যের কেন্দ্র হয়ে উঠেছিল। আমাদের দুর্ভাগ্য, জাতির দুর্ভাগ্য যে পলিটিক্যাল পার্টিগুলোতে এমন লোকজন আসেন, আমার ভাই একটা নাম বলেছেন একটু আগে, সেই নামকে নিয়ে আমি একটা লেখাও লিখেছিলাম প্রথম আলোতে। ইটস জাস্ট অ্যান এক্সাম্পল, আই এম নট আইডেন্টিফাইং এনি পার্টিকুলার পারসন, বাট ইটস জাস্ট অ্যান এক্সাম্পল। এরকম মানুষদের দ্বারাই তো রাজনীতিটা দখল হয়েছে। এখন আপনি যদি লালটু পিল্টু বল্টু তাদেরকে দিয়ে আশা করেন যে তারা রিসার্চ করবে বা রিসার্চের যেই পেপার তাদের কাছে যদি কখনো আসে সেটাকে তারা পড়ে দেখবে কিংবা সেটাকে তারা নিজের রাজনীতিতে ইমপ্লিমেন্ট করার চিন্তা করবে, এই চিন্তাটা আমার মনে হয় আমাদের খুবই অতিশয্য হয়ে যাবে। এটা সম্ভব নয়। আপনি দেখুন রাজনীতিতে কারা আসে, খুবই দুঃখ নিয়ে বলতে হয়, এখন রাজনীতিতে কারা আসে? আসে যারা স্বপ্ন দেখে কিছু না করে রেন্ট সেকিং বা এই ধরনের কিছু কাজকর্মের মধ্যে দিয়ে বিলিয়নিয়ার হতে পারবে, এবং বিলিয়নিয়ার হওয়ার ভুরি ভুরি উদাহরণ আমাদের লাস্ট গভর্নমেন্টটা দেখিয়ে দিয়ে গেছে। সুতরাং এখন তো এটা একেবারে এস্টাবলিশ ফ্যাক্ট যে কোনোভাবে ক্ষমতায় যেতে পারলেই আপনি অবিশ্বাস্য পরিমাণ অর্থ, অবিশ্বাস্য পরিমাণ বিত্ত, অবিশ্বাস্য পরিমাণ সম্পদের মালিক হবেন। না হলে আপনি আমাকে বলেন চাঁদাবাজি কেন এখনো বন্ধ হচ্ছে না? বলা হচ্ছে কেন বন্ধ হচ্ছে না? বলা হচ্ছে চেহারা বদলে গেছে, মানুষ বদলে গেছে, কিন্তু প্রসেসটা আছে। বিকজ পলিটিক্যাল পার্টিগুলোর একটা প্যাটার্ন আছে, একটা কালচার আছে, একটা রাজনৈতিক বন্দোবস্ত আছে। এই বন্দোবস্তে বড় বড় দলগুলো এই বিষয়টার সাথে অভ্যস্ত এবং কমফোর্টেবল। তারা তো রাজনীতিতে এসেছেই এই বিষয়গুলো মানে যাতে তারা করতে পারে এবং করে গেট অ্যাওয়ে হতে পারে, সেই কারণে। সেটি আমরা এই আলোচনাটি কন্টিনিউ করব এবং দর্শক যারা আমাদের সাথে আছেন আশা করছি অনুষ্ঠানের বাকি অংশেও থাকবেন। বিরতির পরে আজকের আপনার মত অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন অতিথি স্টুডিওতে আছেন, ব্যারিস্টার আসিফুজ্জামান ফুয়াদ এবং ব্যারিস্টার রুমিন ফারহানা। আমরা আলোচনাটি কন্টিনিউ করছি, একটা নিউজের প্রতি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটু আগে ব্যারিস্টার রুমিন যখন বলছিলেন যে আগের সিন্ডিকেট, আগের বাণিজ্য সব রয়ে গেছে, আজকেই বাণিজ্য উপদেষ্টার একটি কমেন্ট যেটি গণমাধ্যমে ব্যাপক আলোচিত, যে উনি শিল্প কারখানায় গ্যাসের জন্য উনি নিজেই 20 কোটি টাকার ঘুষ দিয়েছেন উনি বললেন। তো এই ছিল গত সিনারিও। এখন আমরা যদি একটা ধরে নেই মানুষ সেখান থেকে রিলিফ চায়, এখনও সেই সিন্ডিকেট, সেই বাণিজ্য, সেই ঘুষ প্রক্রিয়া আছে বলে অনেকে বলছেন। আবার কেউ কেউ বলছেন না থাকলে জিনিসপত্রের দাম কমছে না কেন, সিন্ডিকেট রয়ে গেছে কেন? এই ডিবেটগুলোকে কিভাবে দেখেন ফুয়াদ ভাই, আপনি একটু প্রথমে বলেন। দেখেন, পরিবর্তন একটা লম্বা আলাপের ব্যাপার, একটা লম্বা সময়ের ব্যাপার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, বিখ্যাত হাদিস, যে আমাকে যদি কেউ বলে যে উহুদ পাহাড়টা সরে গেছে আমি বিশ্বাস করব, কিন্তু মানুষের খাসলত পরিবর্তন হয়ে গেছে এটা বললে আমি বিশ্বাস করব না। তো মানুষ কিন্তু হাইলি পলিউটেড হয়ে গেছে। আওয়ামী সরকার, আওয়ামী ফ্যাসিবাদ যেটা করে, ফ্যাসিবাদ কিন্তু মানুষের খাসলত, চরিত্র বদলায়া দেয়। তো সে শুধু প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় না, সে সমাজ ধ্বংস করে দেয়। অতএব সেই জায়গা থেকে আপনার ঐতিহ্যগতভাবে চলে আসা যে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স আছে বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে, সে কি করে? যেমন ধরেন আওয়ামী লীগের সমাবেশগুলোতে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসছে, এটা তো পতনের কয়েক মাস আগেও আমরা দেখেছি। এই মানুষগুলো কোথায়? সে যখন পালায়া চলে গেল, কানতে আসলো না কেন? তারা মাতম করতে আসে নাই কেন? একটা কালো কাপড় পরে নিয়ে আসতো, মহররমের আশুরার কাপড়টা পরে আসতো, যে আমরা হাসিনার জন্য মাতম করতে এসেছি, সবাই মিলে কানবো শুধু টিস্যু দিয়ে, কোনো প্রতিবাদ করব না। কাঁদতে আসে নাই কেন ওরা? তো এই যে লক্ষ লক্ষ মানুষ মিছিলে গেল, স্লোগান দিল হাসিনার জন্য, আওয়ামী লীগের জন্য, সমাবেশে গেছে, ওনারা কারা? তারা কি নিয়ে গেছে? আসলে কি তারা গেছে? তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। এই ক্লায়েন্ট প্যাট্রন রিলেশনশিপটার জায়গাটা আমাদের পলিটিক্যাল ডায়নামিক্স বোঝার জন্য জরুরি। কিভাবে এটা ওয়ার্ক করে দেখেন, আপনি যদি দল এক্স অথবা দল ওয়াইকে কোনো নেতাকর্মীকে জিজ্ঞেস করেন যে আপনি যে দল ওয়াই করেন, মানে এই দলটা কেন করেন, কি কারণে করেন, কার দল করেন, আপনি একটা কমন ফ্রেজ আছে এখানে যে আমি অমুক ভাইয়ের সাথে কাজ করি, অমুক ভাইয়ের গ্রুপের। উনি এইটা বলবে না যে আমি
ব্রাহ্মণবাড়িয়া জেলার অথবা মোমেনশাহী জেলার অমুক দলের অমুক দায়িত্ব পালন করি, সে দেখবেন ওখানকার একজন ব্যক্তির নাম বলবে যে আমি অমুক ভাইয়ের সাথে আসছি। আমি বহুদিন দেখেছি এই যেসব এলাকাতে মিছিল মিটিং হয়, তারা যখন এসে আমাদের সাথে কথা বলে, তিনি বলে যে ভাই আমি মুন্সিগঞ্জ থেকে আসছি, অমুক ভাইয়ের লোক। তাহলে দেখেন যে এই লোকটা যে একটা দল করে, তার লয়ালটির জায়গাটা কিন্তু দল না, ব্যক্তির কাছে, তার একটা ব্যক্তির কাছে। তো এই প্রত্যেকটা দলের ভিতরে দেখবেন এরকম কিছু ফ্রিঞ্জ আছে, ভাই আছে। এই ভাইরা কি করে, তারা হলো এলাকা বর্গা দেয়, রাস্তা বর্গা দেয়। ধরেন তেজগাঁওয়ের এই নাবিস্কো আব্দুল হক বিল্ডিং থেকে শুরু করে চ্যানেল আইয়ের বিল্ডিং পর্যন্ত, এর ভিতরে যত হকার আছে এইটা লালটুরে দিয়ে দিলাম, বল্টুরে দিয়ে দিলাম, বল্টু এটা লুক আফটার করবে। এখানে যদি কোনো ঝই ঝামেলা হয়, বল্টুর ভাই আছে, বড় ভাই আছে, ওই যে ভাইয়া, ওই বল্টুর ভাই তারা জেল থেকে ছাড়াই নিয়ে আসবে, জামিন করাবে, এটা করবে সেটা করবে। সে বদলে কি পাবে? সে বদলে পাবে আমার যখন মিছিল মিটিং হবে, মারামারি করা লাগবে, আমার যখন টোকাই লাগবে, ঢিল মারার লোক লাগবে, তুই 10-20টাকে নিয়ে আসবি। তো ও এখানে হকার মেনটেন করতেছে, রাস্তা চাঁদাবাজিটা করতেছে, আর সে লোক সাপ্লাই দিচ্ছে মিছিলে। এই লোকগুলো কিন্তু রাজনৈতিক কর্মী না। আমি বিভিন্ন সময় বিভিন্ন লোকদেরকে বিভিন্ন জায়গাতে যায়, এরা হলো যে ইন্টারেস্ট, যে ভাই আমাকে শেল্টার দিছে, তো ভাইয়ের মিটিং আছে আজকে, ভাইয়ের প্রোগ্রাম আছে, তো ভাইয়ের জন্য 100 লোক নিয়ে যাইতে হবে, মিছিল নিয়ে একটা ব্যানার নিয়ে যাইতে হবে। তো এই ভাইয়ের রাজনীতিটা সে করে, বদলে হচ্ছে ভাই তাকে লুক আফটার করে। এই যে ভাইয়ের রাজনীতি, এই যে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্সটা তৈরি হয়েছে, এর কারণে কোনো রাজনৈতিক দল তৈরি হয়নি। আমি ধরেন বড় আওয়ামী লীগের এক নেতাকে জিজ্ঞেস করেছি ঢাকাতে আপনার অ্যাক্টিভ লোক কত আছে যখন তারা ক্ষমতায় ছিল। তারা বলেছে প্রত্যেকটা ওয়ার্ডে আমার প্রত্যেকটা অঙ্গ সংগঠন মিলায় টিলায় আমার 100 থেকে 150-200 অ্যাক্টিভ লোক আছে ঢাকার প্রত্যেকটা ওয়ার্ডে। তাহলে ঢাকাতে ধরেন 120টা ওয়ার্ড, আপনি যদি 100 লোক করে ধরেন, কত লোক? বেশি লোক না কিন্তু। তো আপনার এই যে 120টা ওয়ার্ডে আপনার 1 লাখ 1.5 লাখ লোক, এই লোকগুলো মিছিল মিটিংয়ে কোথায় দেখি না তো আমরা। আপনি যদি শুধু লিখে দেন যে অমুক দিন এক্স দলের একটা মিটিং হবে বিকাল 3টার সময়, নিজ দায়িত্বে কয়জন চলে যাবে? আওয়ামী লীগের নেতাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, বড় বড় রাজনৈতিক দলের নেতাদেরকে, 10,000-15,000 লোকের বেশি কেউ যাবে না নিজ দায়িত্বে গাড়ি ভাড়া দিয়ে। তাহলে সমাবেশ করবার জন্য আপনার 1000, 1200, 1500 বাস ভরে আনতে হয় কেন আপনার দলের নেতাদের কর্মীদেরকে? তো এই জায়গাটা হচ্ছে ক্লায়েন্ট প্যাট্রন পলিটিক্স বোঝার জায়গা। তো এই নেটওয়ার্ক চক্রগুলো বিদ্যমান আছে এখনো, ওগুলো ভেঙে যায়নি এবং যাবে না। এটা কারণ হচ্ছে এটা তার রক্ত, এটা তার সেল, এটা তার পালস। এবং এটার জন্য যেটা দেখবেন, কিছু ব্যবসা বড় রাজনৈতিক দলগুলো কখনো কর্পোরেটাইজ করে না। যেমন ধরেন লোকাল ডিশের ব্যবসা, ইন্টারনেট ব্যবসা, ঘুরে ফিরে বিভিন্ন হাত বদল হয়, হকারের ব্যবসা, এই 4-5টা বিজনেস আছে যেটাকে দেখবেন প্রফেশনালি কখনো ডিল করে না, এবং এইটা লোকাল সকল রাজনৈতিক দল মোটামুটি এই ব্যাপারে একমত তারা। এবং দেখবেন কন্ট্রাক্টরি সেটি, এটাকে দেখবেন প্রফেশনালি করছে না। আচ্ছা, আমরা এই জায়গাতে আপনি এর আগের রাউন্ডে বলেছিলেন যে এই চক্রগুলো বা এগুলো বিদ্যমান আছে কি নেই, ডিবেট আছে এটা নিয়ে। আজকের এই নিউজটিও আমরা একটু খুব অ্যালার্মিং, যে আপনার ফুয়াদ ভাই যেটা বললেন, আপনার কিছু অ্যানালিসিস যদি বলেন দুর্নীতির চক্রটি সম্পর্কে। দেখুন, এই যে 20 কোটি টাকা ঘুষ দেবার কথা শিল্প উপদেষ্টা বলছেন, এখানে বেশ কয়েকটা প্রশ্ন। উনি যে বর্ণনা দিয়েছেন তাতে বোঝা যাচ্ছে তাকে যেভাবে হ্যান্ডেল করা হয়েছে, তার সাথে যেভাবে আচরণ করা হয়েছে, সবই খুব দুঃখজনক। কিন্তু এটাই কি আমাদের পলিটিক্যাল চিত্রটা না? এবং এই যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ এইভাবে ঘুষ নিয়ে, এইভাবে মানুষের টাকা নিয়ে তারা ক্ষমতায় থাকতে পেরেছে, বিকজ এই প্রতিবাদগুলো তো কখনো কেউ করে নাই। আমরা গুটি কয়েক বিরোধী দলের যারা ছিলাম আমরা কথা বলেছি, কিন্তু এই শিল্প উপদেষ্টা কিন্তু অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, অত্যন্ত তিনি আকিজ গ্রুপের একজন মেম্বার। তিনি কেন সেই সময় এই কথাগুলো বলেন নাই? তিনি যে চাকরি প্রার্থীর মতন বৃষ্টিতে দাঁড়িয়ে তার গ্যাস সংযোগের ফাইলের জন্য অপেক্ষা করেছেন, উনি সেই সময় কেন কোনো কথা বলেন নাই? উনি তো আমজনতা নন যে ওনাকে এক্সট্রিমলি বাংলাদেশে 3-4টা গ্রুপের নাম বলতে গেলে আকিজ তার একটা। তো উনি কেন তখন আওয়াজ করেন না? উনি কেন ঘুষটা দিয়েছেন? আজকে যে উনি বলছেন ঘুষ দেবার কথা, উনি ঘুষটা দিয়েছেন কেন? এই যে ধীরে ধীরে সকলে মিলে একটি সরকারকে তার জায়গা থেকে ফিড করা এবং সেই সরকারের সিস্টেমের সঙ্গে নিজেকে অ্যাকোমোডেট করা, সো দ্যাট উনি ওনার বিজনেসটা রক্ষা করতে পারে। আপনি অ্যাকোমোডেট করছেন সাংবাদিক হিসেবে, সো দ্যাট আপনি আপনার প্রফেশনটা কন্টিনিউ করতে পারেন। আপনার চ্যানেল অ্যাকোমোডেট করছে সো দ্যাট চ্যানেলটা তার বিজনেসটা রান করতে পারে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থের কাছে, ব্যক্তি স্বার্থ, কর্পোরেট স্বার্থ, ব্যবসায়িক স্বার্থের
মানে কাছে আপনি নিজেকে বিক্রি করে দিয়ে এই মনস্টার গভর্নমেন্টকে টিকিয়ে রাখছেন, আপনারও দায় কিন্তু কম না। একই কথা আমি এখনো বলবো, দেখেন আমার ভাই বলেছে 2024-এ তো কেউ কাঁদতেও আসে নাই, অ্যাবসলিউটলি। ওবায়দুল কাদের বলতো না যে গাছের পাতাও এখন আওয়ামী লীগ করে, বলতো না যে আমাদের যত ছাত্রলীগের যত কর্মী আছে এটাই যথেষ্ট এই ধরনের আন্দোলন হ্যান্ডেল করার জন্য, বলেছে তো। সো এত লোক তাদেরকে তারা দেখেছে, তাদের মিটিংয়ে এসছে, মিছিলে এসছে, সমাবেশে এসছে, সো তারা মনে করেছে লোকজন তাদের সঙ্গে আছে। এই লোকজন যে আসল লোকজন নয়, এই লোকজন যে তাদের সুসময়ের লোকজন, পলিটিক্যাল পার্টিগুলো সামহাও এই ব্যাপারে একটা ব্লাইন্ড আই রাখে, অ্যাজ ইফ তারা দেখছে না। এবং দেখা যায় যে দুঃসময়, ফর এক্সাম্পল তাজউদ্দিন সাহেবের পরিবার, তারা তো হাল ধরেছিল আওয়ামী লীগের দুঃসময় 75 সালে, তাদেরকে কিন্তু মূল্যায়ন করা হয়নি, তাদেরকে মনে রাখা হয়নি। তার জায়গায় যারা এসছেন, যারা হাইব্রিড নেতা হয়েছেন, পরবর্তীতে সুসময় এসে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদেরকে আমরা দেখেছি মন্ত্রী হতে, এমপি হতে, বারবার এমপি হতে, ভোট ছাড়া এমপি হতে। আমরা কিন্তু দুঃসময়ের বন্ধুদের লক্ষ্য করিনি। এই বড় বড় দলগুলো এটাই করে, তাদের অন্ধকার দিনগুলোতে তাদের দলকে রিপ্রেজেন্ট করবার মতন একটা মানুষও যখন পাওয়া যায় না, সেই সময় যারা পক্ষে থাকে, সেই সময় যারা তাদেরকে পরে আর রেকগনাইজ করা হয় না। যে কারণে কি হয়, দলটা হাইব্রিডদের হাতে যায়, লুটেরাদের হাতে যায়, চাঁদাবাজদের হাতে যায়, এবং এর ইভেন্চুয়াল মানে কনসিকুয়েন্স যেটা, ইনএভিটেবল কনসিকুয়েন্স যেটা, সেটা মানে দলগুলোকে ভোগ করতে হয়। আপা ধন্যবাদ আপনাকে। আমি ফরিদা, একটা প্রসঙ্গ বিভিন্ন আলোচনা আসে যে পলিটিক্যাল পার্টিগুলোর ইনার ডেমোক্রেসি, বিশেষ করে আমরা যখন দলগুলোকে বিভিন্ন দফা প্রস্তাব দিতে দেখি ম্যানিফেস্টোতে, বিভিন্ন ধরনের দাবি দেওয়া, কিন্তু সেগুলো সিনিয়ররা যখন ডায়ালগে যান তারা উপস্থাপন করেন, কিন্তু ইন্টারনালি পার্টিতে যারা কথা বলেন, কাজ করেন, তারা কতটা এগুলো ধারণ করেন তাদেরকে সেভাবে বলতে দেখা যায় না পাবলিকলি। তারা নিজেদের বক্তব্যটাই বলেন। আপনি একটু আগে বলেছেন অনেক ধরনের বক্তব্য তারা দেন, কিন্তু এগুলো দফাগুলো নিয়ে তারা কিন্তু অতটা ভোকাল থাকেন না। দেখেন, ওই পলিটিক্সটাই তো বাংলাদেশে ডেভেলপ করে নাই। যেটা ধরেন আমরা বলছি যে এত সংস্কারের আলোচনা চলছে, কিন্তু আমরা কেউ কি আসলে রাজনৈতিক দলের আভ্যন্তরীণ সংস্কার নিয়ে কথা বলছি? যে হোয়াট ডাজ ইট মিন টু হ্যাভ এ পলিটিক্যাল পার্টি, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্টস অফ ইট, এটার ওয়ার্কফোর্সের ক্রাইটেরিয়া কি, কিসের ভিত্তিতে কর্মী হবে, কিসের ভিত্তিতে নেতা হবে, এটার দলটা ফান্ডিং হবে কিভাবে, এটা চলবে কিভাবে। এবং দেখেন, এটাকে যদি আপনি প্রফেশনালি হ্যান্ডেল করতে না পারেন, এই যে লুটপাট বাণিজ্যটা কেন করতে হচ্ছে? কারণ চিন্তা করে দেখেন, যারা আগামী নির্বাচনে এমপি হতে চায়, রাইট, সেক্ষেত্রে যারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, সে বোধ করছে যে আমাকে দলীয় মনোনয়নের জন্য কয়েক কোটি টাকা খরচ করতে হবে, আগে সেটা রিজার্ভ রাখার চেষ্টা করেন, ইলেকশন ক্যাম্পেইনের জন্য আমাকে কয়েক কোটি টাকা খরচ করতে হবে। তাহলে দেখেন যে বাংলাদেশে কোনো আসনে নমিনেশনের জন্য, ক্যাম্পেইনের জন্য 5 থেকে 10 কোটি টাকার একটা বাজেট দরকার। তাহলে এই 10 কোটি টাকাটা সে কোথায় পাবে? গত 17 বছর হয়তো ব্যবসা করতে পারে নাই, পেশা ছিল না, লুকায়া ছিল, মামলার আসামি ছিল, চুরিচামারি করতে পারে নাই, টেন্ডারবাজি করতে পারে নাই। তাহলে এখন মহাখালী বাস স্ট্যান্ড দখল করা ছাড়া তার তো কোনো অপশন নাই। এখন সায়দাবাদ দখল করতে হবে, এখন গাবতলী দখল করতে হবে। নয়, সবাই তো সেই স্কোপ পায় না বা করেও না, কোনো ফর্মে করতে পারবে। যেমন ধরেন, আমি পার্টিকুলারলি জানি যে এই গুলিস্তান, পল্টন, এই এলাকাতে হকাররা একজন বড় সাবেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে 9 কোটি টাকা দিয়েছে। দেওয়ার কারণে তারা এখন এইখানে ব্যবসা করতে পারছে। এটা কি নতুন চেঞ্জ ওভারের পরের ঘটনা? 1-2 মাসের আগের ঘটনা বলছি। ওকে। এবং আমাকে তারা অফার করেছিল। স্যাডলি আমি বলেছি যে আমি তো আসলে এত টাকা খরচ করার কোনো কাজ আমার নাই আর কি। তো সেই জায়গাতে বলছি যে আপনার সে টাকাটা নিচ্ছে কেন, তার টেম্পটেশনটা কোথায়? সে কিন্তু গরিব না, অভাবী না, তার থাকা খাওয়ার জায়গা আছে, বন্দোবস্ত আছে। তাহলে নিচ্ছে, সামনে ইলেকশন করতে হবে। তাহলে কেন দুর্নীতিবাজ হচ্ছে, কেন ওয়েলফেয়ার স্টেট দরকার? বাংলাদেশে ধরেন আমলারা যারা চুরি করে, কেন করে? একজন আমলা চিন্তা করে আমার শেষ বয়সে ক্যান্সার হবে, ক্যান্সার হওয়ার পর আমাকে সিঙ্গাপুর যাইতে হবে, সিঙ্গাপুরে গেলে ক্যান্সার ট্রিটমেন্টে আমার 2 থেকে 5 কোটি টাকা নষ্ট হবে, আমার ছেলে মেয়ে আছে, আমার 2টা ছেলে মেয়ের জন্য একটা বন্দোবস্ত করে যেতে হবে, তাদের একটা প্লট ফ্ল্যাটের ব্যবস্থা করতে হবে, ওরা এরপরে বিদেশে পড়তে যাবে, বিদেশে পড়তে গেলে ওদের আবার ওখানে টিউশন ফিস দিতে হবে ডলারে, পাউন্ডে। তাহলে চিন্তা করে দেখেন যে এই বেচারারা অসুস্থ হওয়ার প্রস্তুতি নিয়ে আয় উপার্জন করতেছে যে আমার বুড়ো বয়সে ক্যান্সার হবে। তো আল্লাহ তাআলা তো বসেই আছে, ঠিক আছে, তুমি যখন চাইতেছো ক্যান্সার হোক, তুমি ওখানে গিয়ে মরো,
মাউন্ট এলিজাবেথ ছাড়া যেহেতু তুমি মরবা না দেশে, তোমার ওখানে নিয়েই মরবো, তোমার লাশটা দেশে আসবে পরে। তারপরে অনেকটা তাহলে এই যে পুরো চক্র, আমার চাওয়া পাওয়ার চক্র, এই চক্রগুলোর মানে রশি টেনে ধরতে হবে রাষ্ট্রকে, সেটাই যে আমার নির্বাচনটা 20,000 টাকা হইতে হবে। এটা এটা চেষ্টা করলে সম্ভব। একটা সিরিয়াস মানে কন্ট্রোলড ক্যাম্পেইন যদি আপনি করতে পারেন, 50,000 টাকা ইলেকশন হবে। আপনাদের প্রস্তাব বা আইডিয়াগুলো থেকে এই কমিশনগুলো সেই জিস্ট অংশ বের করতে পারবে বলে মনে হয় আগামী দিনে? ওয়েল, আমাদের তর্কটা উঠানো দরকার, আচ্ছা। আলাপটা তোলা দরকার। Right. একটা ন্যাশনাল কনসেনসাস না হওয়া পর্যন্ত এটা অ্যাকসেপ্টেবল জায়গাতে আসবে না। আমরা একটা আজকের অনুষ্ঠানের সর্বশেষ একটা বিরতি নিয়ে ফিরে আসি, বাকি আলাপটুকু এই আলোচনার বিরতির পরেই করছি। আজকের আপনার মত অনুষ্ঠানে সর্বশেষ বিরতির পরে আরও একবার স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ। আমাদের সাথে দুজন আলোচক স্টুডিওতে আছেন, ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার আসুজ্জামান ফুয়াদ। আমরা যেই আলোচনায় ছিলাম একটু র্যাপ আপ করতে চাই এই রাউন্ডে। বিশেষ করে একটা পর্যায়ে আপনি একটা অংশে বলেছিলেন যে বিভিন্ন ধরনের আন্দোলন, যেমন আমরা শিক্ষাক্ষেত্রে দেখলাম সম্প্রতিকালে কলেজগুলো কিছু বিশ্ববিদ্যালয় হওয়ার দাবি করলো, অনেকগুলো কলেজ, ঢাকা সিটি কলেজ তারা দাবি নিয়ে রাস্তায়, ব্যাটারি চালিত রিক্সা তারাও দাবি করছে। বিভিন্ন ধরনের দাবি দেওয়াগুলো যে আসছে সেটি একটি ইন্টারপ্রিটেশন, অনেকে বলেন যে অনেক এতদিন বন্ধ ছিল করতে পারেননি, আবার অনেকে খুব র্যাপিড সমাধান এগুলোর চাইছে। সেই ক্ষেত্রে নির্বাচন সংস্কার এগুলো নিয়ে একটা এলিট বা সিভিল সোসাইটির আলোচনা, কিন্তু মূলত মানুষ কনসার্ন হচ্ছে তাদের জীবন মান অন্যগুলো নিয়ে। আপনি কিভাবে দেখেন? একদমই তাই। মানুষ কি চায়? খেয়ে পড়ে শান্তিতে থাকতে। আমরা কি দেখছি? খাবারে ইনফ্লেশন 13%। আমরা দেখছি 30% মানুষ তাদের প্রয়োজনীয় পুষ্টি খাবার থেকে নিতেই পারছে না, কারণ তাদের সেই সঙ্গতিই নাই। ওএমএস এর লাইন যেটা আপনি দেখেন লম্বা হচ্ছে, প্রতিদিন লম্বা হচ্ছে। আগে মুখ ঢেকে দাঁড়াতো, এখন টিসিবি লাইন, এখন হয়তো মুখ ঢেকে দাঁড়ায় না, বিকজ তারা জানে যে তাদের আশেপাশে বাড়ির যারা তারাও ওই লাইনেই দাঁড়াচ্ছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত একেবারেই খারাপ অবস্থায়। মানুষ চায় প্রতিদিন তার যাত্রাটা বাসা থেকে অফিস, অফিস থেকে বাসা কিছুটা শান্তিময় হোক। ঘন্টার পর ঘন্টা ট্রাফিকে আটকে থাকতে হয়, বিকজ প্রতিদিন কোথাও না কোথাও কোনো না কোনো প্রতিবাদ কর্মসূচি ডাকা হচ্ছে। এগুলোর দিকে যদি সরকার মনোযোগ না দেয়, এই সরকারের পক্ষে কিন্তু খুব বেশি দিন আর টিকে থাকা মুশকিল হবে। এই সরকারের লক্ষ্য হওয়া উচিত ছিল প্রাথমিকভাবে, একেবারে প্রাথমিকভাবে মানুষের প্রতিদিনের জীবনযাত্রাকে কি করে সহজ করা যায় সেই দিকে লক্ষ্য করা। আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু একেবারেই ভালো না। আমাদের ছিনতাই বেড়েছে, মাঝখানে তো ডাকাতির একটা উপদ্রব হয়েছিল, এবং সন্ধ্যার পরে অনেকেই বলেন যে তারা খুব বেশি সেফ ফিল করে না, বিশেষ করে নারীরা একেবারেই সেফ ফিল করে না। বিভিন্ন আলোচনায় সরকারের উপদেষ্টারা বলছেন পুলিশের মনোবল ভেঙে গেছে, তারা দায়িত্ব পালন ঠিকমতো করছে না। এটি কিভাবে বুস্টআপ কিভাবে করবে সামনে? এখন তো 100 দিন পার হয়েছে। আপনারা কি দেখেছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন বিভাগে গিয়ে গিয়ে পুলিশদের সঙ্গে বৈঠক করেছেন? করেন নাই। তারা গিয়ে পুলিশ অফিসারদের সঙ্গে মরাল বুস্টিং করবার জন্য কাজ করেছেন? করেন নাই। পুরো পুলিশ ফোর্সটা যে মাঠে নেমে আমাদের ছেলেদেরকে গুলি করেছে তা তো না। কিছু কর্মকর্তা যারা অত্যন্ত সুবিধাভোগী এবং তাদের আন্ডারে যে পুলিশ ফোর্সরা ছিল তারা করেছে, এবং খুব সঙ্গত কারণেই ঢাকা বা চট্টগ্রামের যে পোস্টিংগুলো, ঢাকার আশপাশের জেলাগুলোর যে পোস্টিং, সেগুলো খুবই লুক্রেটিভ পোস্টিং, এবং দলীয় ব্যক্তি ছাড়া এইসব জায়গায় পোস্টিং হয় না। তো তাদেরকে বের করে তাদেরকে শাস্তির আওতায়, বিচারের আওতায়, দুঃখিত, শাস্তি না, বিচারের আওতায় আনা হলেই পুলিশ প্রশাসনের যেই মরাল স্ট্রেংথের কথা আপনি বলছেন, বুস্টিং এর কথা বলছেন, সেটা অটোমেটিক্যালি হতো। এই একটা পদক্ষেপও আমরা সরকারকে নিতে দেখি নাই। তারা প্রতিদিনই ব্যস্ত অ্যাডহক বেসিসে যেখানে যেই গন্ডগোল হচ্ছে সেই দাবি মেনে নেওয়ারতেই তারা ব্যস্ত। এভাবে আসলে সমস্যা অ্যাড্রেসও করা যাবে না, সমস্যার সমাধানও করা যাবে না, এবং তারা কোনো রোড ম্যাপ আমাদেরকে পরিষ্কারভাবে দিচ্ছে না। শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে তাদের প্ল্যান কি, সেই শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে মানে এটা তো বিএনপি থেকে যে আপনারা পথনার্স বা রোড ম্যাপ অনেকবার চাইলেন, কোনো রেসপন্স কি পেয়েছেন সেক্ষেত্রে গভর্নমেন্ট থেকে? দেখুন, আমি দুই দলের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চার দেয়ালের ভেতরে যে বৈঠক হচ্ছে সেই বৈঠকের ভেতরের বিষয় জানতে চাই না, কিন্তু আমি দেখতে চাই একজন বাংলাদেশের সচেতন নাগরিক হিসেবে আমারও জানবার অধিকার আছে এই সরকার শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্মে কি প্ল্যান করছে, কত দিনের প্ল্যান করছে, এই শর্ট টার্মের মধ্যে কি কি সংস্কার বা কি কি পরিবর্তন তারা আনতে চাইছে। এইগুলো বিষয় যদি পরিষ্কার স্বচ্ছ ধারণা দেশের মানুষের না থাকে, তাহলে এই ধরনের আনরেস্ট কিন্তু চলতেই থাকে, বিকজ আমরা আমাদের সামনে কিন্তু কোনো ভিশন দেখি না, আমরা আমাদের সামনে কোনো রাস্তা দেখি না। তো আমাদের প্রত্যেকেই মনে করছে আমার
সমস্যাটাই সবচেয়ে বড় সমস্যা এই মুহূর্তে, এবং আমার সমস্যাটার আশু সমাধান করতে হবে, এবং আশু সমাধানের পথ হিসেবে তারা মনে করছে রাস্তা বন্ধ করা, সমাবেশ করা, মানে সাধারণ মানুষকে জনদুর্ভোগের মধ্যে ফেলে দেয়া। এই ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখি যে রমজান আসার আগেই বিভিন্ন দ্রব্যমূল্য সম্পর্কে একটা সবসময় বলা হতো যে এটা স্টকে আছে, দাম বাড়বে না এমন কিছু, কিন্তু পরে এটা ঠিক থাকে না। প্লাস এই যে দ্রব্যমূল্য নিয়ে যে এখন একটা আপনি নিজেও লক্ষ্য করছেন, এগুলো সম্পর্কে আলটিমেটলি রেসপন্স কি? মানে শুধু নির্বাচনমুখী সংস্কার আলোচনায় তো সবাই আগ্রহী না দেখা যাচ্ছে। এটা একটা বড় দায় কিন্তু রাজনৈতিক দলের। একটা জিনিস মাথায় রাখতে হবে যে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার হচ্ছে পলিটিক্যাল পার্টিস। তারা কোন বিষয়টাকে রেজ করছে প্রতিদিনে। আমি বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক যারা এই আন্দোলন নেমে রেজ করছে সেগুলোকে আপনি কিভাবে ওটাতে আসছে, বাংলাদেশের অধিকাংশ রাজনৈতিক দলের নেতারা প্রতিদিনের যে বক্তব্যগুলো তারা দিচ্ছেন প্রেসে এবং বিভিন্ন জায়গাগুলোতে, সেখানে আমি জনগণের কষ্টের কথা আলোচনা কোথাও শুনতে পাচ্ছি না। তারা ইনফ্লেশন নিয়ে ওয়ারিড, তারা আনএমপ্লয়মেন্ট নিয়ে ওয়ারিড, তারা যুবকদের কর্মসংস্থান নিয়ে ওয়ারিড, অথবা দ্রব্যমূল্য নিয়ে ওয়ারিড, তারা চাকরিতে বেতন বাড়ছে না সেটা নিয়ে তারা ওয়ারিড। এই ধরনের কোনো কনভারসেশন শুনতে পাচ্ছি না। বাংলাদেশে পলিটিক্যাল পার্টির আলোচনা শুনলে মনে হচ্ছে দেশে একমাত্র সংকট হচ্ছে নির্বাচন। যেভাবে আওয়ামী লীগের নেতারা বলছে বাংলাদেশে একমাত্র সংকট হচ্ছে ওই ডক্টর ইউনূস এবং অন্তর্বর্তীকালীন সরকার। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে পলিটিক্যাল পার্টির এই জায়গাগুলোতে ফোকাস কনভারসেশন দরকার। সংস্কার নির্বাচন নিয়ে যদি টু মাচ প্রেশার দেওয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারকে, তারা কিন্তু আরও ব্যাডলি পারফর্ম করবে, তাদের পারফরমেন্স লেভেল আরও পুয়ার হয়ে যাবে, এবং সেই জায়গাতে কিন্তু আমলাতন্ত্রের লয়্যালটি কিন্তু কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। তারা সমাধানগুলো শুধু অন্তর্বর্তীকালীন সরকারি কথা বলবে এমনটি কেন, যে অন্য পলিটিক্যাল পার্টিগুলোরও তো সে থাকতে পারে। যে ধরা যাক এই যে আমি যে কথাটা একটু জিজ্ঞেস করলাম যে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে যে অস্থিরতা, সেই সম্পর্কেই পার্টিগুলো, শ্রমিক দল বা এদের বক্তব্য কি? এক্স্যাক্টলি। এবং এইটার সংকটের জায়গাটা হচ্ছে আন্দোলনের একটা বড় জায়গা হচ্ছে যে মানে ইস্যু কিভাবে নেগোশিয়েট করতে হয়, এটা বাংলাদেশের কোনো নাগরিকদের চার্টার নাই। আপনি দেখেন যে আপনি যদি একটা উইকডেতে, আজকে দেখলাম একটা বড় রাজনৈতিক দলের সমাবেশ যদি হয় কোনো কারণে, আওয়ামী লীগের মতো একটা দলের, যে ধরেন লক্ষ লক্ষ মানুষ মোবিলাইজ করবে, বিএনপির মতো সমাবেশ, এটা প্রায় হতো আগে বৃহস্পতিবারে শনিবারে করা, এরকম যদি হয় তাহলে দেখবেন রবিবারের অবস্থাটা কি হবে, ওই সপ্তাহের প্রথম দিন। তাহলে সেক্ষেত্রে সরকার সকল রাজনৈতিক দলের সাথে এই নেগোসিয়েশনটা করতে পারে কিনা যে আমরা শুক্রবার এবং শনিবার ছাড়া এবং ছুটির দিন ছাড়া রাস্তায় কোনো প্রোগ্রাম করব না, এটা একটা চার্টার হইতে পারে কিনা। দ্বিতীয়ত হচ্ছে যে ইংল্যান্ডে দেখেছি আপনার হাইড পার্ক বলে একটা জায়গা আছে, সেখানে স্পিকার্স কর্নার আছে, যে সেখানে অনেকগুলো স্টেজ মঞ্চ করে দেওয়া আছে, আপনি যখন তখন সেখানে যেতে পারবেন, কথা বলতে পারবেন, দিন রাত বক্তব্য দিতে পারবেন, কোনো সমস্যা নাই, মিডিয়া যাবে ওখানে কভার করবে। বাংলাদেশের ঢাকা শহরের বিশেষ করে এবং বিভিন্ন জায়গায় জেলার চতুর্পাশে মিটিং করবার জন্য স্পিকার্স কর্নার করে দেওয়া দরকার, যে কিভাবে আপনার মতামত তুলে ধরতে পারবেন সেখানে। থার্ড হচ্ছে বাংলাদেশে যারা প্রতিবাদ করেন তারা বোধ করছেন যে আমার কথাটা কেউ শুনছে না, তো এই জন্য একটা রাষ্ট্রের একটা কমিউনিকেশন চ্যানেল থাকতে হবে যার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র প্রতিবাদী জনগোষ্ঠীর সাথে সে মিট করবে। যেমন ধরেন আমাদের ইনফরমেশন ক্যাডারের শত শত অফিসার আছে, তারা অলমোস্ট ডিসফাংশনাল, তেমন কোনো কাজ করে না। তাহলে আপনি যদি ঢাকা শহরে কি পরিমাণ প্রোগ্রাম হচ্ছে প্রেস ক্লাবে, সেগুন বাগিচাতে, এই ইউনিভার্সিটি, সেই কলেজে, এটার কোন কোনটা কোন কোন দপ্তরে পাঠিয়ে দিতে হবে সেটা গোয়েন্দা সংস্থা একটা রিপোর্ট করবে, সেটা আইনশৃঙ্খলা বাহিনী করে ল এনফোর্সমেন্টের জায়গা থেকে। কিন্তু রাষ্ট্রকে যেটা আমি যে বক্তব্যটা দিচ্ছি যে এই দাবিটা পালন করতে হবে, তাহলে অটোরিকশার দায়িত্বটা কে ডিল করবে? এটা তো সড়ক মন্ত্রণালয় ডিল করতে হবে, যোগাযোগ মন্ত্রণালয় ডিল করতে হবে। তাহলে সে যদি ডেলিগেশন নিয়ে ওই জায়গাতে চলে আসে যে আমরা আপনাদের বক্তব্য নিতে আসছি এবং আমরা এই অ্যাকশন প্ল্যান করব, আপনাদের টিম মেম্বার কারা কারা, আমরা কথা বলবো, বসবো, তখন কিন্তু দেখবেন যে একটা নেগোশিয়েটেড সেটেলমেন্টের দিকে যাবে। প্রোটেস্টের যে হাইটেন মোমেন্ট তৈরি হয় এটাকে আপনার কমিয়ে দেওয়া যায়, শ্রিঙ্ক করে দেওয়া যায়। এই সেটেলমেন্টের কনভারসেশনটা জরুরি, যে রাস্তায় না, তুমি স্পিকারস কর্নারে যাও, এখানে সরকারের প্রতিনিধি যাচ্ছে। আমরা শেষের দিকে রুমিন আপা, আগামী দিনের বাস্তবতা এবং চ্যালেঞ্জ নিয়ে আপনার কিছু ক্লোজিং রিমার্কস যদি আমাদেরকে বলেন, আমরা শেষের দিকে অনুষ্ঠানের। রাজনীতি পাল্টাচ্ছে, রাজনীতি খুব দ্রুত পাল্টাচ্ছে।
আপনি যদি দেয়াল লিখনগুলো পড়েন আপনি দেখবেন নতুন জেনারেশন কি চাইছে। সো এই প্রেক্ষাপটটি মাথায় রেখে এবং বিশেষ করে 5ই আগস্টের পর মানুষের মনোজগতে যে ব্যাপক একটা পরিবর্তন এসছে, এটাকে ধারণ করে রাজনৈতিক দলগুলো যদি আগামীতে তাদের কর্মসূচি নির্ধারণ করতে ব্যর্থ হয়, তাহলে আমার বিশ্বাস বাংলাদেশের মানুষ কিন্তু পুরনো বন্দোবস্ত থেকে নিজেরাই বেরিয়ে আসার পথ বের করবে এবং আপনি না আমি বলছি না, আপনারটাই শুনছি। তারা কোনো একটা পথ বের করবে। আমরা দীর্ঘদিন এক ধরনের রাজনীতি দেখেছি, আমরা দীর্ঘদিন দেখেছি ক্ষমতার রাজনীতি, যে কোনো প্রকারে ক্ষমতায় যাবার কিংবা যে কোনো প্রকারে ক্ষমতায় থাকবার রাজনীতি। আমরা দেখেছি ক্ষমতায় থাকলে একেবারে রাস্তা থেকে উঠে আঙুল ফুলে কলা গাছ হয়ে যাবার রাজনীতি। এই জায়গাটাতে কিন্তু একটা পরিবর্তন আসা শুরু হয়েছে। একটা সময় ছিল পলিটিশিয়ানরা খুব বেশি হলে মিনিস্টার হবার স্বপ্ন দেখতো, সেটাও একেবারে হাতে গোনা কয়েকজন হয়তো সেই স্বপ্ন দেখতো যে আমি যদি মন্ত্রী হতে পারতাম। এমপিটাই তো একটা আকাশ কুসুম কল্পনা এই দেশে। সেইখানে এখন আমাদের জেন জিরা বলছে আমরা প্রাইম মিনিস্টার হওয়ার স্বপ্ন দেখি, প্রধানমন্ত্রী। এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন আমাদের মনোজগতে। আমরা এতদিন পর্যন্ত অভ্যস্ত ছিলাম যে কিছু সৌভাগ্যবান মানুষই কেবলমাত্র বাংলাদেশ শাসন করবে, বাংলাদেশ তাদের দ্বারাই শাসিত এবং শোষিত, যেটাই বলেন তা হবে। এখন কিন্তু একটা ভিন্ন আওয়াজ, এখন মনে হচ্ছে আওয়াজটা বহু দূর থেকে আসছে, মনে হচ্ছে আওয়াজটা হয়তো তত জোরালো নয়, মনে হচ্ছে আওয়াজের পেছনের আওয়াজগুলো হয়তো তেমন স্পষ্ট নয়, কিন্তু এই আওয়াজ যেহেতু উঠেছে এটা কিন্তু আরো স্পষ্ট হতে খুব বেশি সময় লাগবে বলে আমার মনে হয় না। এই ভয়েস বা আওয়াজটি অন্য পলিটিক্যাল পার্টিগুলো তো সিগন্যালটা ধারণ করতে হবে ঠিক মতো। যদি ধারণ করতে পারে তাহলেই আগামীতে পলিটিক্সটা তারা টিকে থাকতে পারবে, না হলে কিন্তু নতুন রাজনীতি জায়গা দখল করে নেবে। লাস্ট মিনিট ফোর্থ ভাই, জাস্ট ক্লোজিং রিমার্কস। মুসলিম লীগের এবং আওয়ামী লীগের ইতিহাস আমাদের সামনে জ্বলন্ত। 60-এর দশকে দেখেন 62-র শিক্ষা আন্দোলন হয়েছে, মুসলিম লীগ পাত্তা দেয় নাই। 65-তে আপনার বেসিক ডেমোক্রেসির এগেনস্টে ডাইরেক্ট ইলেকশনের ব্যাপারে ক্যাম্পেইন হয়েছে, কপ হয়েছে, ড্যাপ হয়েছে, বিভিন্ন সংগঠন ডেভেলপ করেছে, মুসলিম লীগ পাত্তা দেয় নাই। 66-তে শেখ মুজিব আপনার লাহোরে গিয়ে 6 দফা দিল, 6 দফা আন্দোলন হলো, সে আন্দোলনের প্রেক্ষিতে 69-এ গণ অভ্যুত্থান হলো, মুসলিম লীগ পাত্তা দেয় নাই। গণ অভ্যুত্থানের পরে নির্বাচন হইল, 70-এ আওয়ামী লীগ জিতলো, ক্ষমতা হস্তান্তর করলো না, পাত্তা দেয় নাই। 71-এ যুদ্ধ শুরু হয়ে গেল, ক্র্যাকডাউন করলো, নেগোসিয়েশনের নামে অস্ত্র নিয়ে আসলো বাংলাদেশে যুদ্ধ করবার জন্য, মুসলিম লীগ পাত্তা দেয় নাই। পাত্তা না দিতে দিতে কি হয়েছে, মুসলিম লীগ বাংলাদেশের ইতিহাস থেকে নাই হয়ে গেছে। মুসলিম লীগের ইতিহাস কিন্তু অত্যন্ত গৌরবের, রাষ্ট্র গঠন করা এবং কন্ট্রিবিউশনের জায়গা থেকে। আওয়ামী লীগের অবস্থা দেখেন, প্রথম বাকশালের 3 বছর দেখেন, দিনের ভোট রাতে করা, রাতের ভোট দিনে করা, সকল দলকে মেরে পিটায়ে ডাকসুর ব্যালট বাক্স পর্যন্ত চুরি করে নিয়ে আসছে। এই ধরনের নির্বাচন হচ্ছে শেখ মুজিব করেছে। 16 বছরের রাজনীতি দেখেন, আওয়ামী লীগ কোনো কিছুকে পাত্তা দেয় নাই। পাত্তা না দিতে দিতে আওয়ামী লীগ কিন্তু পলিটিক্যাল ডাইনোসর হয়ে গেছে, বিলুপ্ত প্রায় প্রাণী হয়ে গেছে। আমরাও যারা এখন রাজনীতি করছি, আমরা যদি এই গণ অভ্যুত্থানের 6 কোটি তরুণকে ধারণ করতে না পারি, আমরাও ডাইনোসর হয়ে যাব। এটাই ইতিহাস, ইতিহাস ক্ষমা করবে না। অবশ্যই আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নেওয়ার জন্য ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ব্যারিস্টার ফুয়াদ দুজনকে ধন্যবাদ, এবং দর্শক যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আপনাদেরকে ধন্যবাদ। আমরা আগামীতে আবারও আলাপ করব। আপনারা জানেন যে এটি রবি থেকে বৃহস্পতিবার রাত 10টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার হয়। সেই অনুষ্ঠানে আবারও সাথে পাবে আশাবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।